বাংলাদেশ ব্যাংকের ভেতরের একটি চক্র সুরক্ষিত সিস্টেম ভেঙে রিজার্ভ হ্যাকিং এর সহায়তা করেছে। সময় সংবাদকে সিআইডির তদন্ত দলের প্রধান। অধিকার আদায় করে নিয়ে এগিয়ে যেতে হবে নারীদের, আরো বেশি সম্পৃক্ত হতে হবে উন্নয়নে। রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। সকাল থেকেই প্রচারণায় নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রধান দুই মেয়র প্রার্থী। 4 দিনেও ঘোষণা হয়নি কারো ইশতেহার। উন্নয়ন পরিকল্পনায় নাগরিক সুবিধার দাবি সুশীল সমাজের। দুর্নীতি দমনে দেশ আইনি সক্ষমতা অর্জন করলেও অনেক ক্ষেত্রেই হচ্ছে না যথাযথ প্রয়োগ। সুবিধা নিচ্ছেন অনেকেই। দুর্নীতি প্রতিরোধ দিবসে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি। এবং বিপিএল এর ফাইনালে আজ দুর্দান্ত ঢাকা ডাইনামাইটসের মুখোমুখি হবে উজ্জীবিত রাজশাহী কিংস। জমজমাট লড়াইয়ের প্রত্যাশা দুই দলেরই। সময় সংবাদের সঙ্গে আছি আমি মিজানুর রহমান কবির। বাংলাদেশ ব্যাংকের ভেতরের একটি চক্রের সহায়তায় রিজার্ভ চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সিআইডির তদন্ত দলের প্রধান অতিরিক্ত ডিআইজি শাহ আলম। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া অর্থ মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রধান সাবেক গভর্নর ফরাজ উদ্দিনের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে একথা বলেন তিনি। তবে ঠিক কতজন জড়িত তা তদন্তের স্বার্থে বলতে অপারগতা প্রকাশ করে শাহ আলম আরও বলেন, এ ঘটনায় দেশি বিদেশি অনেকেই জড়িত। বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে যেটা আমরা হয়েছে, এটা একটা সুরক্ষিত একটা সিস্টেম, যেটা সুরক্ষিত একটা নেটওয়ার্কের মধ্যে থাকা একটা কম্পিউটার সিস্টেম, যেটা ইন্টারনেটের সাথে সংযুক্ত ছিল না। এমন একটা সিস্টেম এটা আক্রান্ত হয়েছে। আমরা আমাদের তদন্তে যেটা পেয়েছি যে বেশ কিছু স্টেপ নেওয়ার কারণে দেশি এবং বিদেশি কিছু লোক বাংলাদেশ ব্যাংক চত্বরে বেশ কিছু কাজ করেছে, যার ফলশ্রুতিতে এই টোটাল কম্পিউটার সিস্টেমটা ঝুঁকিপূর্ণ হয়েছে এবং হ্যাকিং এর উপযুক্ত হয়েছে বা করা হয়েছে। এইসব কারণে আমাদের কাছে যৌক্তিকভাবে মনে হয়েছে যে এই ব্যাংকের ভেতরে কিছু মানুষ যারা বিষয়টা ভালো জানেন, বোঝেন, এমন কিছু লোকের কাজের সুপরিকল্পিত কাজের ধারাবাহিকতাই এই সিস্টেমটাকে ঝুঁকিপূর্ণ করা সম্ভব হয়েছে এবং হ্যাকারদের পক্ষে হ্যাকিং করা সম্ভব হয়েছে। সেটা একটা বেশ সংখ্যাটা খুব মোটামুটি আছে, ভালোই। আমি ঠিক তদন্তের স্বার্থে এই মতো বলতে চাচ্ছি না, তবে দেশি এবং বিদেশি লোক মিলিয়ে সংখ্যাটা কম না। এই ঘটনায় আমরা জিজ্ঞাসাবাদ করেছি, এখন পর্যন্ত আমরা আটক করিনি। এদিকে তদন্ত কমিটির প্রধান সাবেক গভর্নর মোহাম্মদ ফরাজ উদ্দিনের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স গতকাল জানিয়েছে, রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের 5 কর্মকর্তার দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। ওই 5 কর্মকর্তার নাম প্রকাশ না করা হলেও তারা নিম্ন ও মধ্য পর্যায়ের কর্মকর্তা বলে জানানো হয়। রিজার্ভ চুরির সঙ্গে সরাসরি জড়িত না হলেও তারা দায়িত্বে অসচেতন ছিলেন বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়। দেশের বাইরে থেকে রিজার্ভ জালিয়াতির কাজটি সম্পূর্ণ হয় বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে কমিটি। গত ফেব্রুয়ারিতে রিজার্ভ চুরির পর গঠিত তদন্ত কমিটি মে মাসে সরকারের কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর এই প্রথমবারের মতো গণমাধ্যমে এ বিষয়ে মুখ খুললেন কমিটির প্রধান। প্রতিবেদন জমা দেওয়া হলেও এখনো অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানায় রয়টার্স। ফেব্রুয়ারির 5 থেকে 10 তারিখের মধ্যে সুইফট কোড জালিয়াতির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের 8 কোটি 10 লাখ ডলার চুরি যায়, যা ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে গচ্ছিত ছিল। এ বিষয়ে অর্থনীতিবিদ ডক্টর এম এম আকাশ সময় সংবাদকে জানান, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট প্রকাশ না হওয়া পর্যন্ত বলা যাবে না কার দায় কতটুকু। ত্রুটি প্রমাণ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, পাশাপাশি অর্থ উদ্ধারে তৎপরতা অব্যাহত রাখতে হবে বলেও তিনি মনে করেন। এটা তদন্ত হয়েছে, তদন্ত রিপোর্ট প্রণীত হয়েছে, সুতরাং এটা প্রকাশ না হওয়া পর্যন্ত আমাদের দায় কতটুক আর বাইরের দায় কতটুক সেটা আমরা পরিষ্কার জানতে পারছি না। কিন্তু সরকার এখন একটা ক্যাম্পেইন করছে যেটাতে মনে হচ্ছে যে বাইরের দায় বেশি এবং বাইরের এই দায়টার কারণে বাইরের লোককেই বা বাইরের দোষী লোকদেরকেই টাকাটা ফেরত দিতে হবে। কিন্তু এই অগ্রসর হওয়ার আগে আমাদের পরিষ্কার করতে হবে যে আমাদের সাইডে কোনো ত্রুটি ছিল না। যদি ত্রুটি থেকেও থাকে, সেই ত্রুটিগুলি ছিল আনইনটেন্ডেড মিস্টেক, সেটা প্রমাণ করতে হবে। সুতরাং এই দিকে একদিকে নিজেকে ক্লিয়ার করতে হবে, অন্যদিকে অপরের দায়টাকে চিহ্নিত করে সেখানে অ্যাগ্রেসিভ ফাইট দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অধিকার আদায় করে নিয়ে এগিয়ে যেতে হবে নারীদের, আরো বেশি করে সম্পৃক্ত হতে হবে উন্নয়নমূলক কাজে। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন। প্রধানমন্ত্রী আরো বলেন, তার সরকার ক্ষমতায় আসার পর থেকেই নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে কাজ করে যাচ্ছে। এর আগে বেগম নূরজাহান ও আরমা দত্তের হাতে রোকেয়া পদক তুলে দেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ আজকে নারী উন্নয়নের একটা রোল মডেল হিসেবে বিশ্বে মর্যাদা পাচ্ছে। মেয়েরা যেন সর্বক্ষেত্রে তাদের অবস্থাটা সুদৃঢ় করতে পারে এবং সেই সাথে সাথে মেয়েদের সার্বিক উন্নয়নেও ব্যাপক কর্মসূচি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। এখানে আমি একটি কথা বলবো যে শুধু ওই মুখে বললে হবে না যে আমাদের অধিকার দাও, অধিকার দাও, অধিকার দাও। অধিকার দেবে কে? অধিকার আদায় করে নিতে হয়। এটা হলো বাস্তবতা। চাইলে সহসা কেউ দেয় না, কারণ পুরুষ শাসিত সমাজ আমাদের, এটা মনে রাখতে হবে। কিন্তু সেখানে আমাদের পুরুষ সদস্যদের এটা মনে রাখতে হবে যে মায়ের কোলে জন্ম নিয়ে মায়ের হাত ধরে বড় হতে হয়, বোনের হাত ধরে হাঁটা শেখে, আর স্ত্রী রান্নাবান্না করে সেবা করে, বৃদ্ধ বয়সে মেয়েই তাদের দেখে। কাজে মেয়েদের কোনোভাবেই অবহেলা করার সুযোগ নাই। দেখছেন সময় সংবাদ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। ছুটির দিন হওয়ায় নারায়ণগঞ্জে সকাল থেকে গণসংযোগে মাঠে নেমেছেন আওয়ামী লীগ মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান। দুজনেই মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে নানা প্রতিশ্রুতির মাধ্যমে নিজেদের পক্ষে ভোট চেয়েছেন। সকাল 9টা থেকে সিদ্ধিরগঞ্জে অবস্থিত নগরীর 10 নম্বর ওয়ার্ডের গোদনাইল এলাকায় ভোটারদের কাছে যান আওয়ামী লীগের মেয়র প্রার্থী। এ সময় তিনি তার অসম্পূর্ণ কাজ সমাপ্ত করতে পুনরায় মেয়র পদে নির্বাচিত হতে নৌকায় ভোট দিতে সবাইকে আহ্বান জানান। এছাড়া পুনরায় নির্বাচিত হলে শহরে একাধিক পরিবেশ বান্ধব পার্ক করার প্রতিশ্রুতি দেন সেলিনা হায়াৎ আইভী। এদিকে সকাল থেকে শহরের স্টেশন রোড এলাকায় গণসংযোগ করেন বিএনপির মেয়র প্রার্থী। এ সময় তিনি দাবি করেন স্থানীয় কেন্দ্রীয় বিএনপি ছাড়াও তার সাথে আছেন নারায়ণগঞ্জের সাধারণ মানুষ। গণতন্ত্র উদ্ধারে এবার মানুষ ধানের শীষকে বেছে নেবে বলেও প্রত্যাশা করেন সাখাওয়াত হোসেন খান। কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দের যে নির্বাচনের প্রতি তাদের যে আগ্রহ, এতে আমি খুবই সন্তুষ্ট। দলের সবাই ঐক্যবদ্ধভাবে আমার পক্ষে নেমেছে। আশা করি সেটার একটা ঐক্যবদ্ধতার যে একটা ফলাফল, সেই ফলাফল ইনশাল্লাহ আমরা এখানে প্রতিফলিত। গায়েবী ভোট ইনশাল্লাহ এবার আমার বাক্সে পড়বে এবং সেই গায়েবী ভোটে আপনারা দেখবেন যে গতবারের থেকেও বেশি ব্যবধানে এবার আমি বিজয়ী হব। পার্ক আমাদের এখানে 3-4টা আছে। মানুষের অনেক বেশি লোকজন এখানে। নারায়ণগঞ্জে প্রায় 20 লক্ষ মানুষের বসবাস, প্রায় 5 লক্ষ মানুষ ভোটার। সেই তুলনায় হয়তো কম, এবং চেষ্টা করব আরো খোলা স্পেস রাখার জন্য, আরো খেলার মাঠ রাখার জন্য, আর বিনোদনের জন্য, সংস্কৃতির জন্য আরো সাংস্কৃতিক একটা বলয় কিভাবে গড়ে তোলা যায়। নারায়ণগঞ্জে পূর্বের ঐতিহ্য। আমি গত 5 বছর শুধু রাস্তাঘাট ড্রেনেই করেছি সবচেয়ে বেশি। এখন এগুলির প্রতি মনোনিবেশ করতে চাচ্ছি, যদি আমাকে আল্লাহ কামিয়াব করায় এবং আমাকে জনগণ যদি আবার পুনরায় ভোট দেয়। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভোটারদের উদ্বুদ্ধ করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রচারণা চালানো হচ্ছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার রাশেদ লিমন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাশেদ লিমন, সকাল থেকে আমরা দেখছি রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদারের নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি টিম কিন্তু এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় এই ভোটার এডুকেশন নামে একটি ক্যাম্পেইন চালু করছে, এবং এই ক্যাম্পেইনে আমরা দেখছি যে তিনি কিন্তু অনেকটা প্রার্থীদের আদলেই, প্রার্থীরা যেমন ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে ঠিক সেভাবেই তাকে দেখছি যে তিনি কিন্তু তার টিম নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন। ভোটারদের বিভিন্ন জায়গায় দোকানে তারা যাচ্ছেন, গিয়ে গিয়ে ভোটারদের কাছে কাছে গিয়ে একটা লিফলেট বিতরণ করছেন, এবং এই লিফলেটে যে বিষয়গুলো আছে সেগুলো ভোটারদের বুঝিয়ে দিচ্ছেন। এবং এইগুলো মূলত আসলে কিন্তু ভোটারদের ভোট 22 ডিসেম্বর ভোটদানে উদ্বুদ্ধ করতেই তিনি তার এই প্রচারণা চালাচ্ছেন। এবং এর মধ্যে তিনি ভোটারদের বিভিন্ন, বিশেষ করে ভোটের দিন আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা উদ্বেগ থাকে, সেই উদ্বেগটা দূর করতে আর কি, যে তিনি আশ্বস্ত করছেন ভোটারদের যে ভোটের দিন আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক থাকবে, এবং তিনি বিশেষ করে মহিলা ভোটারদের তাদের কিন্তু স্বাচ্ছন্দ্যে ভোট দিতে যাওয়ার জন্য বলছেন, এবং পাশাপাশি বলছেন যে সকাল দিনের প্রথম ভাগেই যেন সবাই ভোট দিতে যায়, এবং ভোটের দিন যে কোনো
বিশৃঙ্খলা থেকে রক্ষা পেতে তিনি কিন্তু আসলে ভোটারদের আরেক সচেতন করে দিচ্ছেন, যেমনটি কেউ যদি কোনো বিশৃঙ্খলার খবর বা বিশৃঙ্খলা হতে পারে এমন কোনো মানে এখন কোনো পরিস্থিতির মুখোমুখি হয় তাহলেও যেন তারা মানে কাছাকাছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তাদেরকে যেন জানায়। এবং ভোটারদের আরো তিনি বলছেন যে প্রার্থীদের যদি তারা দেখেন যে আচরণবিধি লঙ্ঘন করতে, সেটিও যেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের জানিয়ে দেন। এবং সবশেষে উনি আরো যে বিষয়টি, যে একটি বিষয় কিন্তু বারবারই উনি বলছেন কোনোভাবেই নিজের ভোটকে, মূল্যবান ভোটকে যেন কেউ বিক্রি না করে, এই বিষয়েও কিন্তু তিনি আসলে সব ভোটারদের সজাগ করে দিচ্ছেন। তো এই ছিল কবির এখনকার মতো আমার কাছ থেকে এই ভোটার এডুকেশন ক্যাম্পেইনের সবশেষ খবর। রাশেদ লিমন জানাচ্ছিলেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে। সেখানে যে সিটি কর্পোরেশন নির্বাচন হবে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটারদের অনুপ্রাণিত বা উৎসাহিত করতে প্রচারণা চালানো হচ্ছে, সে বিষয়ে তিনি জানাচ্ছিলেন আমাদেরকে। এদিকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরুর পর পেরিয়ে গেছে 4 দিন। পাড়া মহল্লায় গিয়ে মেয়র প্রার্থীরা মুখে মুখে নানা প্রতিশ্রুতি দিলেও আনুষ্ঠানিকভাবে এখনো কোনো প্রার্থী ঘোষণা করেননি নির্বাচনী ইশতেহার। এমন অবস্থায় নারায়ণগঞ্জের নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, পরিকল্পিত সিটি গড়তে শহরের সঙ্গে বন্দর এলাকার উন্নয়ন বৈষম্য ঘোচানোর বিষয়টি প্রার্থীদের ইশতেহারে গুরুত্ব পাওয়া উচিত। একই সঙ্গে শিক্ষা সংস্কৃতির বিকাশ, যানজট দূর করা ও পরিচ্ছন্ন নগরী গড়ার সুনির্দিষ্ট প্রস্তাবনা থাকা উচিত তাদের ইশতেহারে। রিপোর্ট তাফসির বাবুর। বলা যায় ঢাকার নাকের ডগাতেই অবস্থান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের। স্বাস্থ্য, শিক্ষা, বিনোদন সহ অনেক কিছুতেই তাই ঢাকামুখী এখানকার মানুষ। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে অবস্থার নাটকীয় উন্নতি হলেও এখনও বাকি আছে অনেক কিছুই। এক্ষেত্রে তারা শিক্ষার সঙ্গে সঙ্গে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন শহরের সঙ্গে শীতলক্ষার ওপারের মানুষের উন্নয়ন বৈষম্য কমানোর উপর। নদীর পূর্ব পারে সিটি কর্পোরেশন অনেক বড় একটা উন্নয়নের কাজ করেছে, কিন্তু নদীর দুই পারে মিলে আমাদের উন্নয়নের দরকার। এখানে কোনো মেডিকেল কলেজ নাই, কৃষি বিশ্ববিদ্যালয় নাই। তাদের উন্নয়ন ম্যানিফেস্টোতে শীতলক্ষা নদীতে আপনার সেতু দরকার। নগরীর যানজট নিরসন, পার্ক নির্মাণ আর সুষ্ঠু বিনোদনের সঙ্গে সিটি কর্পোরেশনকে নারী ও শিশু বান্ধব দেখতে চান সাংস্কৃতিক কর্মী ও নারী নেত্রীরা। এখানে শিশুদের কোনো খেলার মাঠ নেই, বিনোদনের কোনো জায়গা নেই। সব নদী আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। এই নদী খনন, তারপরে খালগুলি উদ্ধার, রাস্তাঘাট সুন্দর চাই আরো। প্রতিটি পয়েন্টে পয়েন্টে ফুট ওভার ব্রিজ হোক, কারণ নারায়ণগঞ্জ শহরে অনেকগুলো স্কুল আছে যেগুলো যেতে হলে যানজটের কারণে পার হতে মাঝে খুবই কষ্ট হয়। রাস্তাঘাট দুপাশের ফুটপাথগুলো যেন যানজট মুক্ত থাকে। এই শহরে সুন্দর একটি পার্ক আমরা চাই। তারা বলছেন, নগরের নির্বাচিত মেয়রকে কাজ করতে হবে শুধুই নাগরিকদের জন্য। নির্বাচনকে সামনে রেখে নানা রকম চাওয়া পাওয়ার কথা বলছেন নারায়ণগঞ্জের সাধারণ ভোটার এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাদের এসব চাওয়া পাওয়াগুলো কতটুকু প্রাধান্য পাবে মেয়র প্রার্থীদের নির্বাচনী ইশতেহারে, সেটাই এখন দেখার বিষয়। তাফসির বাবু, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। বিড়ালের বাড়ি শুনতে অদ্ভুত শোনালেও গাছলতায় ঘেরা বাড়িটির দরজায় টোকা দিলেই ভেতরে ঢুকলেই দেখা মেলে অর্ধশতাধিক বিড়ালের অলিখিত সাম্রাজ্যের। শুধু শখ নয়, দায়িত্ববোধ থেকে রাস্তায় কুড়িয়ে পাওয়া এসব বিড়াল নিয়ে প্রতিষ্ঠিত একটি সেফ হোমের গল্প থাকছে সময় সংবাদের শেষাংশে। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি এবং মানববন্ধন করেছে দুদক। সকাল 9:30টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয় থেকে বিভিন্ন পোস্টার, ফেস্টুন ও ব্যানার নিয়ে র্যালি বের করে দুদক। র্যালিটি দুদক কার্যালয় থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে জাতীয় প্রেস ক্লাবে এসে শেষ হয়। র্যালিতে দুদকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির উদ্দিন, দুদকের অন্যান্য কর্মকর্তা ও সর্বস্তরের মানুষ যোগ দেন। র্যালির আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, দুর্নীতি ইস্যুতে দুর্নীতি দমন কমিশন সবসময় জিরো টলারেন্স দেখিয়েছে এবং কাউকে এই ব্যাপারে ছাড় দেওয়া হবে না। আপনারা আমাদের সহযোগিতা করেন, বড় ছোট আমাদের কাছে কিছু না। সুনির্দিষ্ট পেলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। এখানে বড় এবং ছোট বিষয় নয়, যে অন্যায় করবে সে সাইজ কিছু না, বড় নয় ছোট নয়, অন্যায়কারী দুর্নীতিবাজ। উই হ্যাভ গট জিরো টলারেন্স এগেইনস্ট কারাপশন। সময় সংবাদে আরো থাকছে।
চট্টগ্রামে ভুয়া ডিবি চক্রের 2 সদস্য অস্ত্রসহ আটক। চক্রটি নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই ও অপহরণ করত বলছে পুলিশ। আবারও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি প্রসঙ্গ। রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের 5 কর্মকর্তার দায়িত্ব অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। এ বিষয়ে সাবেক গভর্নর ফরাসউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে টেলিফোনে তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের নিম্ন পর্যায়ের 5 জন সহ সুইফটের প্রকৌশলীরা এই ঘটনার সঙ্গে জড়িত। আমি যেটা বলেছি যে উপরের লেভেল কারোর কোনো প্রমাণ পাই নাই, আর মূল দায়ী হলো সুইফটের যারা ইঞ্জিনিয়ার আর প্রতিনিধি হয়ে আসছিল, আর ওইদিকে আসছে আর বাংলাদেশ ব্যাংকের নিম্ন পর্যায়ের 5 জন লোক অদক্ষতার কারণে, গাফিলতির কারণে এটাতে সাহায্য করে থাকতে পারে অজান্তে। চট্টগ্রামে ভুয়া ডিবি চক্রের 2 সদস্যকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। সকালে নগরীর ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে করে এই বিষয়টি নিশ্চিত করা হয়। পুলিশ জানায়, গতকাল রাতে নগরীর রহমতগঞ্জ এলাকায় ওই চক্রটি ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের 5 সদস্যের মধ্যে 3 জন পালিয়ে যায়। এ সময় ধাওয়া দিয়ে নন্দন দাস ও আরিফ মঈনুদ্দিন নামে 2 জনকে দেশীয় অস্ত্র, 4 রাউন্ড গুলি, একটি পিস্তল এবং ডিবির পোশাক সহ আটক করা হয়। ডিবি পুলিশের পরিচয় দিয়ে নগরীতে বিভিন্ন সময় তারা ছিনতাই ও অপহরণ করত বলে পুলিশ জানিয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। ডিবি পরিচয় দিয়ে অনেক সময় বিভিন্ন লোককে গ্রেফতার করে তারা নিয়ে যায় এবং এরপরে তারপর তাদের কাছ থেকে বিভিন্নভাবে অর্থ আদায় করে। আর তাদের কাছে দেখা যাচ্ছে একটা মলমও পাওয়া গিয়েছে। এতে বোঝা যায় তারা মলম পার্টি হিসাবেও কাজ করে। এটা একটা সংঘবদ্ধ চক্র, 5-6 জনের একটা দল। তো তার মধ্যে 2 জন গ্রেফতার হয়েছে এবং অন্য যারা পলাতক আছে তাদেরকে গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। সময় সংবাদে আরো থাকছে, ব্যবসায়ীদের প্রতিরোধের মুখে 4র্থ দিনের মতো বন্ধ দিনাজপুরের বড়পুকুরিয়া খনির কয়লা বিক্রি। বিপাকে ব্যবহারকারীরা, কাজ না পেয়ে বেকার শত শত ট্রাক শ্রমিক। রাজধানীর বনানী থেকে একসঙ্গে নিখোঁজ হওয়া 4 তরুণের মধ্যে 2 জনের বাড়ি বরিশালে। এদের মধ্যে একজন মাত্র 6 মাসের সংসার জীবনের মায়া ছেড়ে নিরুদ্দেশ হয়েছেন। নিখোঁজদের স্বজনরা বসে আছেন পথ চেয়ে। তবে তাদের খুঁজে বের করতে আইন শৃঙ্খলা বাহিনীগুলো যৌথভাবে কাজ করছে বলে পুলিশ জানিয়েছে। আমিনুল ইসলামের তোলা ছবিতে আরো জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। মাত্র 6 মাস আগে বিয়ে করেন বরিশাল বিএম কলেজের মাস্টার্সের শিক্ষার্থী মেহেদী হাসান। স্ত্রী একই কলেজের অনার্সের শিক্ষার্থী। হঠাৎ করে স্বামী নিখোঁজ হওয়ার ঘটনায় ভেঙে পড়েছেন তিনি। সুজনের মায়েরও একই অবস্থা। নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে সবাই নিখোঁজ স্বজনদের জন্য অপেক্ষায় দিন গুনছেন। আমি ওরে ছেড়ে কি নিয়ে বাঁচবো? অন্যায়ভাবে যেন কারো ধরে না নেয়, কারো যেন এত বড় ক্ষতি না হয়। আমার সন্তান আমি বুঝি, আর কে বুঝবে? যার সন্তান হারায় হে বুঝে। নিখোঁজ তরুণদের ফিরে পাবার জন্য সরকারের সাহায্য কামনা করেছেন স্বজনরা। বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা যত অফিস আদালত আছে সব জায়গায় আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু অদ্যাবধি কোনো খোঁজ পাই নাই। সরকারের কাছে যাতে আমার ছেলে আমি ফিরে পাই, এইটুকুই আমার দাবি। অবশ্য পুলিশ জানিয়েছে নিখোঁজদের খুঁজে বের করতে সরকারের সব আইন শৃঙ্খলা বাহিনী যৌথভাবে কাজ করছে। পুলিশের যত অর্গান আছে বা যত সংস্থা আছে গোয়েন্দা, তারা সবাই একসাথে আমরা কাজ করছি যাতে ছেলেগুলোকে আমরা লোকেট করতে পারি এবং তাদেরকে আমরা খুঁজে ফিরে পেতে পারি। এবং যদি আমি জানি না তারা ধ্বংসপথে যাবে কিনা। 1 ডিসেম্বর ঢাকার বনানীর একটি রেস্তোরাঁ থেকে 4 তরুণ একযোগে নিখোঁজ হয়। এর মধ্যে মেহেদী ও সুজনের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলায়। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। স্থানীয় কয়লা ব্যবসায়ীদের প্রতিরোধের মুখে টানা 4 দিন ধরে বন্ধ রয়েছে দিনাজপুরের বড়পুকুরিয়া খনির কয়লা বিক্রি। এতে টাকা জমা দিয়েও কয়লা নিতে না পারায় বিপাকে পড়েছেন ইটভাটা মালিক সহ অন্য ব্যবহারকারীরা। পাশাপাশি কয়লা পরিবহন বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছেন খনিতে কয়লা লোডের কাজে নিয়োজিতদের পাশাপাশি শত শত ট্রাক শ্রমিকও। গোলাম নবী দুলালের তথ্য, মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী গত 4 ডিসেম্বর থেকে শুধুমাত্র কয়লা ব্যবহারকারীদের মাঝে কয়লা বিক্রির ঘোষণা দেয় কর্তৃপক্ষ। এতে দীর্ঘদিন থেকে ট্রেড লাইসেন্স, ইনকাম ট্যাক্স ও ভ্যাট রেজিস্ট্রেশনের মাধ্যমে কয়লার ব্যবসা করে আসা খনির গেটের শতাধিক ব্যবসায়ী বেকার হয়ে পড়েন। এর প্রতিবাদে রোববার থেকে তারা খনির কয়লা বিক্রির গেটে অবস্থান নিয়ে কয়লা বিক্রিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ফলে সোমবার থেকে বন্ধ হয়ে যায় বড়পুকুরিয়া খনির কয়লা বিক্রি। 20% কয়লা কেনে ভাড়া মালিক আর
80% কয়লা এখানে ট্রেড লাইসেন্স। আমাদের দাবিটা আমাদের ট্রেড লাইসেন্সে বিগত দিনে যেভাবে কয়লা দেওয়া হয়েছে এভাবে দেওয়া হোক। স্থানীয় কয়লা ব্যবসায়ী সমিতির নেতারা জানান, কর্তৃপক্ষ হঠাৎ এই সিদ্ধান্ত নেওয়ায় তারা আর্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়েছেন। আমাদের মাঠে প্রচুর টাকা বাকি, এখন আমরা এই টাকা কিভাবে উঠাবো এইটাই নিয়েই চিন্তা ভাবনা করতেছি। এই হট করে সিদ্ধান্ত তারা যদি প্রত্যাহার না করে তাহলে ভবিষ্যতে এই আন্দোলন আরো আমরা বেগবান করব। ইট তৈরির ভরা মৌসুমে হঠাৎ করে কয়লা সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় হুমকির মুখে পড়েছে ইট ভাটাগুলো। ডিও কপি পাইছি কিন্তু মাল পাচ্ছি না অবরোধের কারণে। আমার সিএস এর মাথায় 3 দিন চলবে, যা কয়লা আছে আমার, তারপরে আগুন নিভে যাবে। একবার আগুন নিভলে 1,60,000 টাকা লাগে আগুন জ্বালাতে। 4 দিন থেকে কয়লা সরবরাহ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন খনির অভ্যন্তরে কয়লা লোডের কাজে নিয়োজিতদের পাশাপাশি শত শত ট্রাক শ্রমিক। 3-4 দিন যাবত ধরে পড়ে রয়েছি, আমাকে তো টাকা পয়সার দরকার আছে, টাকা পয়সা ফুরিয়ে গেলে আমরা খাবো কিভাবে? না খাওয়ার জায়গা, না শোয়ার জায়গা, রোডের মাঝখানে শুয়ে থাকে পার্টি বাইরে। খনির ব্যবস্থাপনা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী কয়লা বিক্রির এই নিয়ম জারির কথা জানালেন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির শীর্ষ কর্মকর্তা। কর্তৃপক্ষের নোটিশে আনা হয়েছে, তারাই এখন বিবেচনা করে দেখবে কি অবস্থা কি করা যায়। তারা যে পর্যন্ত না সিদ্ধান্ত দিবে সে পর্যন্ত যে সিদ্ধান্ত চলবে। 2005 সালে বাণিজ্যিকভাবে কয়লা উত্তোলন শুরুর পর বড়পুকুরিয়া খনি থেকে এখন দৈনিক উৎপাদন হচ্ছে প্রায় 5,500 মেট্রিক টন কয়লা। সময় সংবাদ, দিনাজপুর। শখের বশে অনেকেই কুকুর, বিড়াল, খরগোশ, পাখি সহ নানা প্রাণী পোষেন, কিন্তু শখ নয়, দায়িত্ববোধ আর বিবেকের তাড়না থেকে নিজের পুরো বাড়িটি রাস্তার অসহায় পশুগুলোর জন্য উৎসর্গ করে দৃষ্টান্ত তৈরি করেছেন এক নারী। রাজধানীর খুব কাছেই দেখা মিলবে এই বিড়াল বাড়ির। ওই নারী আর তার পোষা প্রাণীগুলোর গল্প নিয়ে ঈশিতা ব্রহ্মের প্রতিবেদন, আর ক্যামেরায় ছিলেন নুসরাত শান্তা। বাইরে থেকে বাড়িটিকে 8-10টা সাধারণ বাড়ির মতো মনে হলেও দরজা খোলার সাথে সাথে সে ধারণা পাল্টে যাবে, কারণ এ বাড়ির ভেতরে সব ঘরের আনাচে কানাচে দেখা মিলবে শুধু তুলার পুতুলের। আরামের ভঙ্গি দেখলেই বোঝা যাবে পুরো বাড়িটি বেশ দাপটের সাথেই দখলে নিয়েছে তারা। বাড়ির বারান্দা, সোফা, খাট কিংবা ফ্লোর সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ঘুম, খাওয়া আর খেলাধুলায় সবসময় ব্যস্ত থাকে আরামপ্রিয় আদুরে প্রাণীগুলো। দেশীয় পশুর প্রতি অবহেলা থেকেই রাস্তার অসহায় বিড়ালগুলোর জন্য ঢাকার অদূরে মাহমুদপুর গ্রামের দোতলা বাড়িটি উৎসর্গ করে দিয়েছেন এই নারী। বাড়িতে নিঃশব্দে হেঁটে বেড়ানো অর্ধশতাধিক বিড়ালের প্রায় সবগুলোই রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া। নিজে বিড়ালগুলোর সার্বক্ষণিক দেখাশোনা করলেও ওদের যত্নে যেন কোনো ঘাটতি না হয়, সেজন্য রয়েছেন কয়েকজন কেয়ারটেকারও। দেখে একটা কিটেনকে কয়েকজন মিলে মারার চেষ্টা করতেছে পানিতে ডুবে। সেই যে শুরু করছি এখন পর্যন্ত চলতেছে, মোটামুটি 16-17 বছর হয়ে গেছে। 2013-এ আমার শেল্টারটা স্টার্টিং করা অফিসিয়ালি। স্ট্রে যারা এখানে এভাবে থাকবে, আমরা ফ্রি অ্যাডপশনটাকে আর কি ইনফ্লুয়েন্স করব। অসহায় পশুগুলোকে স্থায়ী ঠিকানা দিতে পশু কল্যাণমূলক এ কাজে ছোটবেলা থেকেই পাশে পেয়েছেন নিজের বাবাকে। আমি একজন গর্বিত পিতা, একজনও যদি তার এই কর্মকাণ্ডের ইয়েতে উৎসাহ পায় তাহলে মনে করবো যে সার্থক। এ কাজে সংশ্লিষ্ট রয়েছেন অনেক স্বেচ্ছাসেবীও। আহত, অসুস্থ কিংবা অসহায় কোনো বিড়ালকে তাই এ বাড়ির দরজায় এসে কখনোই ফেরত যেতে হয়নি। শেল্টারে মূলত আমরা কোনো দুস্থ প্রাণী পাওয়া যায়, কেউ সাহায্য চায়, তখন আমরা রেস্কিউ করা হয়। বেসিক্যালি আমি রিদি আপুকে দেখে অনেক বেশি ইন্সপায়ার্ড হয়েছি। একটা মানুষ একা এতগুলা বিড়ালকে এত সুন্দরভাবে মেইনটেন্স করে। প্রাচীনকাল থেকেই মানুষের সবচেয়ে কাছের পোষ্য প্রাণীটি বিড়াল। অসহায় প্রাণীগুলোর জীবন বাঁচালে ওরা সঙ্গী হয়ে থাকে সারা জীবন, আর এই মানুষটা সারাটা দিন কেটে যায় ওদের ভালোবেসেই। মানুষের মানসিকতার পরিবর্তন হলে পৃথিবীটা হতে পারে এতটাই সুন্দর। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল এর খবর। টানা 1 মাসের ক্রিকেটীয় লড়াই একেবারে শেষ প্রান্তে। আর 1 ম্যাচ পরেই জানা যাবে বিপিএল এর নতুন রাজার নাম। ফাইনালের মঞ্চে দুর্দান্ত ঢাকা ডায়নামাইটসের সামনে উজ্জীবিত রাজশাহী কিংস। তাই এক পেশে নয়, বরং জমজমাট লড়াইয়ের প্রত্যাশা ডায়নামাইটসের অলরাউন্ডার নাসির হোসেনের। কিন্তু স্কোয়াডে অনেক অলরাউন্ডার থাকায় বাড়তি সুবিধা পাবেন তারা, এমনটাও বিশ্বাস নাসিরের। আজ ম্যাচটি শুরু হবে সন্ধে 5:45-টায়। ক্রিকেট পাড়ায় কোনটি এখন আলোচনার শীর্ষে? জাতীয় দলের একাংশের অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে যাত্রা নাকি বিপিএল এর ফাইনাল? তর্ক সাপেক্ষ হলেও ঢাকার রাস্তায় কিন্তু ডায়নামাইটস কিংস শিরোনামে অঙ্ক মেলানোর চেষ্টা ঠিকই চলছে। জাতীয় দল কেন্দ্রিক আবেগ এখানে প্রতিস্থাপন সম্ভব নয় ঠিক, কিন্তু ক্রিকেট আমোদে জাতির কাছে আনন্দের উপলক্ষ এনে দিতে চকচকে ব্যানারের এই বিপিএল এর ফাইনালও একেবারে হেলা ফেলা নয়। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলা না হলেও মিরপুরের ফাইনালে ঢাকা ডায়নামাইটসের দর্শকপ্রিয়তা অপ্রাসঙ্গিক নয়, তবে উৎসাহ নয়, কখনো কখনো যা হতে পারে বাড়তি চাপের কারণ। সমর্থন বেশি পাইলে এটা একটা প্রেশারও কাজ করবে আর কি, মানে পজিটিভ দিকও আছে নেগেটিভ দিকও আছে। কারণ মাঠে যদি আপনার সব যদি ঢাকা সাপোর্টার হয় তাহলে আপনার
মানে ভিতরে একটা প্রেশারও কাজ করবে আর কি। স্কোয়াডে অলরাউন্ডারদের দীর্ঘ তালিকা আত্মবিশ্বাস যোগাচ্ছে সাকিবের দলকে, কিন্তু মাঠের খেলা তো আর নামে হয় না। শিরোপার স্বর্ণ স্বাদ পেতে খেলতে হবে ব্যাটে বলেই, সেটা ভালোই জানা তাদের। কাগজে কলম বললে তো কথা না, আমাদের মাঠে খেলতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর রাজশাহী খারাপ টিম না, রাজশাহী অনেক ভালো টিম, বিকজ তারা ফাইনাল খেলছে আর কি। তো আমার মনে হয় যে এই ফাইনাল খেলা যারা কম মিস্টেক করবে আর কি, তারাই চ্যাম্পিয়ন হওয়ার চান্স থাকবে তাদের বেশি। আমাদের টিমে অলরাউন্ডার বেশি এবং অপশন বেশি থাকে বলার চেঞ্জ করার জন্য, এটা হচ্ছে আমাদের প্লাস পয়েন্ট। 13 ম্যাচে 9 জয় ঢাকার, আর 14 ম্যাচে রাজশাহীর জয় 8টিতে। স্কোয়াড আর পারফরম্যান্সের হিসেবে ঢাকা কিছুটা এগিয়ে থাকলেও শুরুর হতাশা কাটিয়ে হঠাৎ বদলে যাওয়া দল রাজশাহী। কিংসকে ফাইনালে ওঠাতে চালকের ভূমিকায় ছিলেন দলনেতা ড্যারেন স্যামি, সঙ্গে আসরের একমাত্র সেঞ্চুরিয়ান সাব্বির আর দলের তরুণ তুর্কি মিরাজ আফিফরাই আস্থা যোগাচ্ছে কিংস সমর্থকদের। আশা করি খুব ভালো ফাইনাল হবে। আমরা যেভাবে মানে লাস্ট ম্যাচগুলো যেভাবে খেলছি অ্যাজ এ টিম ওয়াইজ, সবাই পারফর্ম করার আগে সবাই টিমের সাথে ইনভলভ হওয়ার, সবাই টিমের জন্য কিছু না কিছু কন্ট্রিবিউট করা, তো ওইরকমই চেষ্টা করব। আমরা জানি যে মানে খারাপটা কিভাবে পার করে ভালো সময় আসতে হয়। গ্রুপ পর্বে 2 দেখায় শেষ হাসি হেসেছিল রাজশাহী কিংস। স্যামিরা এটিকেই নিতে পারেন বড় অনুপ্রেরণা হিসেবে, আর সাকিবরাও এই ফাইনালকে ভাবতে পারেন প্রতিশোধের মঞ্চ। কিন্তু দুদলের কেউই কি পুরনো সে হিসেব করছেন? বোধ হয় না। এই ম্যাচ জিতলে সব হিসেবই যে তুচ্ছ। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশ ব্যাংকের ভিতরের একটি চক্র সুরক্ষিত সিস্টেম ভেঙে রিজার্ভ হ্যাকিং এ সহায়তা করেছে, সময় সংবাদকে সিআইডির তদন্ত দলের প্রধান। অধিকার আদায় করে নিয়ে এগিয়ে যেতে হবে নারীদের, আরও বেশি সম্পৃক্ত হতে হবে উন্নয়নে, রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। সকাল থেকেই প্রচারণায় নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রধান 2 মেয়র প্রার্থী। 4 দিনেও ঘোষণা হয়নি কারো ইশতেহার, উন্নয়ন পরিকল্পনায় নাগরিক সুবিধার দাবি সুশীল সমাজের। দুর্নীতি দমনে দেশ আইনি সক্ষমতা অর্জন করলেও অনেক ক্ষেত্রে হচ্ছে না যথাযথ প্রয়োগ, সুবিধা নিচ্ছেন অনেকেই। দুর্নীতি প্রতিরোধ দিবসে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি। এবং বিপিএল এর ফাইনালে আজ দুর্দান্ত ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে উজ্জীবিত রাজশাহী কিংস। জমজমাট লড়াইয়ের প্রত্যাশা 2 দলেরই। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।